नमस्कार तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो আমরা আজকে ক্লাসে প্রায় 20টা মতো ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যেগুলি আগে তোমাদেরকে আমাদের যে ক্লাসগুলো করানো হয়েছে সেখানে করানো হয়েছে এবং তার সাথে কিছু নতুন প্রশ্নও থাকবে। ঠিক আছে, তো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা দেখো কি, নচিকেতা ও যমের মধ্যে, যম বলতে কি মৃত্যুর দেবতা, ঠিক আছে, মধ্যে সুপরিচিত যে কথোপকথনটি আছে কোন উপনিষদে উল্লেখ আছে, কোন উপনিষদে এটির উল্লেখ আছে? মুন্ডক উপনিষদ নাকি কথপ উপনিষদ নাকি কেন উপনিষদ নাকি মহান উপনিষদ? তো মনে রাখবে নচিকেতা ও যমের যে কথোপকথন সেটির উল্লেখ আছে কথোপনিষদ, ঠিক আছে, বা কথা উপনিষদে। মনে রাখবে আমাদের যে উপনিষদ আছে টোটাল 108টি উপনিষদ আছে সনাতন ধর্মের মধ্যে, ঠিক আছে। তো 108টি সনাতন ধর্মের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে কি, একটা হচ্ছে কথোপনিষদ যেখানে নচিকেতা এবং যম তাদের মধ্যে যে কথোপকথন, অর্থাৎ কি আত্মার থেকে শরীর থেকে যে আত্মার বেরিয়ে যাওয়া সেই নিয়ে যে আলোচনা সেটা করা হয়েছে। এবং মহান উপনিষদ এখানে কিসের কথা বলা হয়েছে, এইখানে দেখবে আমাদের G20-তে একটা থিম ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি বসুদেব কুটুম্বকম। সেটার উল্লেখ কোথায় পাওয়া যায়? সেটার উল্লেখ পাওয়া যায় মহান উপনিষদ থেকে। এবং মুন্ডক উপনিষদ থেকে কি পাওয়া যায়? মুন্ডক উপনিষদ থেকে আমাদের যে সত্যমেব জয়তে, এই যে শব্দটি সত্যমেব জয়তে, অর্থাৎ সবসময় সত্যের জয় হয়, এই যে কথাটি বা এই যে শব্দটি, এটা কোথায় পেয়েছি আমরা? এটা আমরা পেয়েছি মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল? বন্দর শহর অর্থাৎ কি সিপোর্ট ছিল? কালীবাঙ্গান, লোথাল নাকি রাখিগড়হি নাকি ধোলাবিরা? তো মনে রাখবে নিচের কোনটি সিন্ধু সভ্যতার বন্দরগাহ ছিল? লোথাল। লোথাল ছিল কি একটা বন্দরগাহ শহর। এবং এই কালীবাঙ্গান খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা রাজস্থানের। এখান থেকে আমরা কি কি পেয়েছি জানো? এখান থেকে আমরা পেয়েছি অলঙ্কৃত ইট, খুব গুরুত্বপূর্ণ অলঙ্কৃত ইট। তাছাড়া আর কি পেয়েছি? তাছাড়া চষা জমি, অর্থাৎ কি এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে তৎকালীন সময়ে চাষাবাদ ছিল। তাছাড়া কি, তাছাড়া যাগযজ্ঞের যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু পাওয়া গেছে এই কালীবাঙ্গান থেকে। এরপর দেখো বৈদিক স্তোত্র বা মন্ত্রের যে সংগ্রহ বা তাদেরকে একত্রিত করলে কি নামে পরিচিত সেটি? বালি নাকি যন্তি নাকি বিধাতা নাকি সংহিতা বা সংহিতা? তো মনে রাখবে বৈদিক যে স্তোত্রগুলো আছে সেগুলোকে একত্রিত বলা হয় সংহিতা, ঠিক আছে, সেগুলো কি বলা হয়? সংহিতা। আমাদের টোটাল কটি বেদ? 4টি। একটা হচ্ছে ঋগ্বেদ, একটা হচ্ছে সামবেদ, একটা হচ্ছে যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। এই যে 3টা বেদ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই 3টাকে একত্রে কি বলা হয়? বেদত্রয়ী। এগুলোকে বলা হয় বেদত্রয়ী। এবং আমাদের বেদাঙ্গ কটি আছে? 6টি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বৈশেষিক দর্শন, যেটাতে অ্যাটম নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কে দিয়েছে? কনাদ। বৈশেষিক দর্শন কে দিয়েছেন? কনাদ। তাছাড়া আরও একটি আছে কি ন্যায় দর্শন, কে দিয়েছেন? গৌতম। এরপর দেখো আলেকজান্ডার ভারত কবে আক্রমণ করেন? 467 বিসি নাকি 323 বিসি নাকি 454 বিসি নাকি 326 বিসি? তো মনে রাখবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 326 বিসিতে। কার সময়? ধনানন্দের সময়, ঠিক আছে, নন্দবংশের। এরপর দেখো প্রাচীন চম্পা শহর কোন মহাজনপথের রাজধানী বলে মনে করা হয়? তো মনে রাখবে মহাজনপথের যে ক্লাস সেটা তোমাদেরকে অলরেডি করানো হয়েছে আগের দিন লুসেন্টের যে জিকে ক্লাসটা করেছি সেখানে। তো দেখো চম্পা শহরের রাজধানী ছিল কি? অঙ্গ, ঠিক আছে। এবং কাশী, কাশী ছিল কার? কাশীর রাজধানী ছিল বারাণসী। কাশীর রাজধানী ছিল কি? বারাণসী। মৎস্য, মৎস্যের রাজধানী কি ছিল? বিরাটনগর। বিরাটনগর, যেখানে কি অর্জুন একজন থার্ড জেন্ডারের যে রূপ নিয়ে সেখানে বসবাস করতো, ঠিক আছে। আর ভজ্জি, এটা ছিল কার? বৈশালীর। এটার রাজধানী ছিল বৈশালী। তাহলে কাশীর রাজধানী ছিল বারাণসী, মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর এবং ভজ্জির রাজধানী ছিল বৈশালী, ঠিক আছে। নেক্সট দেখো সম্রাট অশোক কোন মৌর্য সাম্রাজ্যের পুত্র ছিলেন? কনিষ্ক, চন্দ্রগুপ্ত, বিন্দুসার নাকি সমুদ্রগুপ্ত? তো মনে রাখবে যে সম্রাট অশোক তিনি ছিলেন বিন্দুসারের পুত্র, ঠিক আছে। তিনি ছিলেন কার পুত্র? বিন্দুসারের পুত্র। তিনি ছিলেন বিন্দুসারের পুত্র। এই বিন্দুসার তিনি কি নামে পরিচিত ছিলেন? অমিত্রঘাত। তিনি কি নামে পরিচিত ছিলেন? অমিত্রঘাত বা শত্রুদের দমনকারী। এবং সম্রাট অশোক, ঠিক আছে, তার সম্বন্ধে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি কলিঙ্গের যুদ্ধ। সেটা কত সালে হয়েছিল?
261 বিসিতে। এবং এটির উল্লেখ কোথায় পাওয়া যায়, যে অশোকের যে 14টা রক এডিক্ট আছে, ঠিক আছে, বা পাথরের উপর লেখা যে শিলালেখ আছে 14টা খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে 13 নম্বর শিলালেখ, সেখানে কি পাওয়া যায়, কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। এবং সমুদ্রগুপ্তকে কি বলা হতো, ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে, সমুদ্রগুপ্তকে। এরপর দেখো বাণভট্ট কোন শাসকের রাজসভার কবি ছিলেন, বাণভট্ট বিক্রমাদিত্য, কুমারগুপ্ত, হর্ষবর্ধন নাকি কনিষ্ক। তো মনে রাখবে যে বাণভট্ট ছিলেন কার, হর্ষবর্ধন, অর্থাৎ বর্ধন বংশের হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে, বাণভট্ট। এবং বাণভট্টের লেখা দুটি খুব গুরুত্বপূর্ণ বই পুস্তক কি কি, একটা হচ্ছে হর্ষচরিত্র, একটা হচ্ছে হর্ষচরিত্র, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কাদম্বরী, ঠিক আছে, একটা হর্ষচরিত্র, একটা হচ্ছে কাদম্বরী। এবং হর্ষবর্ধনেরও লেখা কয়েকটি বই আছে, যেমন কি নাগনন্দা, তাছাড়া কি আছে প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা, আরেকটা কি ছিল রত্নাবলী। এই তিনটা বই খুব গুরুত্বপূর্ণ, এগুলো কে লিখেছে, হর্ষবর্ধন। এবং এই হর্ষবর্ধনের সময় একজন চীনের যে পরিব্রাজক বা ভ্রমণকারী ব্যক্তি এসেছিলেন, তার নাম কি ছিল, হোয়েনসাং, তার নাম ছিল কি, হোয়েনসাং। এবং তার লেখা বইটির নাম কি, সি ইউকি, কি নাম, সি ইউকি, ঠিক আছে। নেক্সট দেখো চোল রাজবংশের প্রথম রাজা যিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন, শ্রীলঙ্কা কে জয় করেছিলেন, চোল বংশের রাজেন্দ্র প্রথম নাকি রাজেন্দ্র দ্বিতীয় নাকি বিক্রম চোল নাকি কুলুটুঙ্গা প্রথম। তো মনে রাখবে যে শ্রীলঙ্কা জয় করেছিল চোল বংশের প্রথমকে, রাজেন্দ্র প্রথম, কে করেছিলেন, রাজেন্দ্র প্রথম। এরপর দেখো মিহির ভোজ কোন রাজবংশের শাসক ছিলেন, মিহির ভোজ রাষ্ট্রকূট, চোল, প্রতিহার নাকি চালুক্য। তো মিহির ভোজ কোন কিসের ছিলেন, মিহির ভোজ ছিলেন প্রতিহার রাজবংশের একজন খুব প্রতাপী রাজা, ঠিক আছে। এবং তিনি বিষ্ণুর ভক্ত ছিলেন, ঠিক আছে, তার জন্য তিনি একটি উপাধি নিয়েছিলেন, কি উপাধি নিয়েছিলেন, উপাধিটা কি নিয়েছিলেন, উপাধি নিয়েছিলেন আদি বরাহ, আদি বরাহ উপাধিটি তিনি নিয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন রাজবংশ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন, রাজবংশ বিজয়নগর। তো মনে রাখবে বিজয়নগর দক্ষিণে খুব গুরুত্বপূর্ণ একটা সাম্রাজ্য, সেখানে টোটাল 4টা বংশ রাজত্ব করেছিল, তার মধ্যে কোন বংশটি প্রথম রাজত্ব করেছিল, সেটা হচ্ছে কি সঙ্গম রাজবংশ, ঠিক আছে। এই সঙ্গম বংশের হরিহর এবং বুক্কা, হরিহর এবং বুক্কা এই দুজন কি করে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করে। এবং বাকি যে 3টি বংশ ছিল, আরেকটা ছিল কি 2 নম্বর শালুব বংশ, ঠিক আছে, শালুব বংশ ছিল। 3 নম্বর ছিল তুলুক বংশ, তুলুক বংশের একজন খুব গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন, কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়। এবং আরেকটা কি ছিল আরবিডু বংশ, আরবিডু বংশ, ঠিক আছে। এরপর দেখো মালিক ইখতিয়ার উদ্দিন আলতুতনিয়া নিচের কোন দুর্গে রাজিয়া সুলতানাকে বন্দি করেছিলেন, ঠিক আছে। তো দেখো ভাটিন্ডার যিনি গভর্নর ছিলেন তার নাম কি ছিল, আলতুতনিয়া। তিনি রাজিয়াকে কি করেছিলেন, যুদ্ধে হারিয়েছিলেন এবং রাজিয়াকে অ্যারেস্ট করে কোথায় রেখেছিলেন, ভাটিন্ডার যে দুর্গ ছিল সেখানে কিন্তু রাজিয়া সুলতানাকে তিনি রেখেছিলেন। তো দেখো রাজিয়া সুলতানা যখন সেখানে বন্দী হয়, তারপর তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি সেখান থেকে বেরাতে পারবেন না, তার জন্য তিনি কি করেছিলেন, তিনি পরবর্তী ক্ষেত্রে আলতুতনিয়াকেই কিন্তু বিবাহ করেছিলেন, ঠিক আছে, কি করেছিলেন, বিবাহ করেছিলেন। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মানে মেয়েরা ঠিক কতটা চালাক হতে পারে, ঠিক আছে। এরপর দেখো অমৃতসরের স্বর্ণ মন্দির নামে পরিচিত বিশ্ববিখ্যাত হরমন্দির সাহেব কে নির্মাণ করেন, যেটা কি নামে পরিচিত, গোল্ডেন টেম্পল, কে নির্মাণ করেছিলেন, গুরু অঙ্গদ দেব নাকি গুরু অর্জন দেব নাকি গুরু শ্রী হরিরায় নাকি গুরু রামদাস। তো মনে রাখবে এটা করেছিল কে, গুরু রামদাস। তো দেখো এই যে মন্দিরটা, এই মন্দিরটা খুব একটা গুরুত্বপূর্ণ, মানে যে শিখদের মন্দিরের মধ্যে পড়ে, কারণ কি এটাকে শুরু করেছিল কে, হরমন্দির সাহেবটাকে গুরু রামদাস, ঠিক আছে। এবং এটিকে জমি দিয়েছিল কে জানো, আকবর। এই মন্দিরটা করার জন্য জমি দিয়েছিল কে, আকবর। কবে দিয়েছিল, 1581 সালে। এবং এই মন্দিরের যে ভিত্তি স্থাপন, সেই ভিত্তি স্থাপন করার জন্য একজন মুসলিম পীরকে ডাকা হয়েছিল, ঠিক আছে, তার নাম ছিল কি, মিয়ান মীর। তাহলে দেখো এটা হচ্ছে শিখদের একটা মন্দির,
তার জমি দিয়েছে একজন মুসলিম এবং তার যে ভিত্তি স্থাপন সেটাও কিন্তু একজন মুসলিম পীর করেছেন, তার নাম কি মিয়ান মীর। তাহলে তৎকালীন সময়ে যদি হিন্দু এবং মুসলিম বা শিখ অন্যান্য ধর্মের মধ্যে এত সম্প্রীতি থাকে, তাহলে বর্তমান সময়ে এই সম্প্রীতিটা কোথায় গেল? রাজনীতির কারণেই কিন্তু এই সম্প্রীতির নষ্ট হয়েছে, ঠিক আছে। এবং এই যে স্বর্ণ মন্দির নাম দেওয়া হয়েছে কারণ কি, এর উপরে সোনার যে প্লেট বা সোনার যে আস্তরণ, সেই আস্তরণটি দেওয়ার কারণে। তো এই আস্তরণটি কে দিয়েছিল? রাজা মহারাজা রঞ্জিত সিং, ঠিক আছে, নামটা মনে রাখবে, মহারাজা রণজিৎ সিং। তিনি কিন্তু কি করেছিলেন, এই হরমন্দির সাহেব যে মন্দিরটি আছে তার উপরে সোনার যে আস্তরণ সেটি তিনি দিয়েছিলেন, ঠিক আছে। এবং দেখো পরবর্তী প্রশ্ন, জাট এবং সাওয়ার শব্দটি নিম্নলিখিত প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত কোন, মানে প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত? জমিদারি সিস্টেম নাকি ইকতাদারি সিস্টেম নাকি মনসবদারি সিস্টেম নাকি জোতেদারি সিস্টেম? তো মনে রাখবে এই যে জাট এবং সাওয়া, এই যে দুটো, এটা হচ্ছে কি এক ধরনের র্যাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের র্যাঙ্ক, যেটা কিসের সাথে যুক্ত? সেটা মনসবদারি সিস্টেমের সাথে যুক্ত। এবং এটি প্রচলন করেছিল কে? সম্রাট আকবর, ঠিক আছে। কিসের জন্য করেছিলেন? তিনি দুটো পদ দিয়েছিলেন। জাট অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে কি যারা সোলজার, যারা পায়ে হাঁটবে যেসব সোলজার তাদেরকে বলা হবে জাট। এবং সাওয়ায়, ঠিক আছে, যারা হচ্ছে ঘোড়া চালক, ঠিক আছে, যেসব যোদ্ধা ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করে তাদের বলা হচ্ছে সাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, 10 শিখ গুরুর মধ্যে পঞ্চম কে ছিলেন? অর্থাৎ কি শিখদের যে 10টা গুরুত্বপূর্ণ গুরু ছিল তাদের মধ্যে 5 নাম্বারে কে ছিল? গুরু অঙ্গদ নাকি গুরু রামদাস নাকি গুরু অর্জুন দেব নাকি গুরু হরগোবিন্দ? তো মনে রাখবে 10 জন শিখ গুরুর মধ্যে, ঠিক আছে, পঞ্চম জনে কে ছিলেন? পঞ্চম জনে ছিলেন গুরু অর্জুন দেব। কে ছিলেন? গুরু অর্জুন দেব, ঠিক আছে, গুরু অর্জুন দেব। প্রথমে কি ছিলেন? প্রথমে ছিলেন গুরু নানক, গুরু নানক। সেকেন্ড কে ছিলেন? গুরু অঙ্গদ দেব, ইনি ছিলেন কে? সেকেন্ড। থার্ড নাম্বারে কে ছিলেন? গুরু অমর দাস। থার্ড কে ছিলেন? গুরু অমর দাস, ঠিক আছে। 3 নাম্বারে কে ছিলেন? গুরু রামদাস, 4 নাম্বারে কে ছিলেন? গুরু রামদাস। 5 নাম্বারে অর্জুন দেব। 6 নাম্বারে কে ছিলেন? 5টা এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আর কে ছিলেন? 9 নাম্বার এবং 10 নাম্বার। 9 নাম্বারে কে ছিলেন? 9 নাম্বারে ছিলেন তেগ বাহাদুর। এই তেগ বাহাদুরকে জাহাঙ্গীর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর করেছিলেন, ঠিক আছে। এবং তিনি বলেছিলেন যদি তিনি তেগ বাহাদুর যদি ইসলাম ধর্ম না গ্রহণ করে সেক্ষেত্রে ঔরঙ্গজেব তার মাথাটা কিন্তু কেটে নেবে। কিন্তু তেগ বাহাদুর তার ধর্মের প্রতি এতটাই যে বিশ্বাসী ছিলেন, তিনি কিন্তু নিজের মাথাটা দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কি ঔরঙ্গজেব কিন্তু তার মাথা কেটে নিয়েছিল, তবু তিনি ইসলাম ধর্ম কিন্তু গ্রহণ করেননি। এবং 10 নাম্বার এবং সর্বশেষ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, গুরু গোবিন্দ সিং, ঠিক আছে। এরপর দেখো, শাহজাহান নিচের কাকে সুলতান বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? সুলতান বুলন্দ ইকবাল কাকে দিয়েছিলেন? দারা শিকোকে দিয়েছিলেন, ঠিক আছে, কাকে? দারা শিকোকে। এরপর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে মোহাম্মদ গৌরীর সেনাপতি ছিলেন এবং ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন? ঠিক আছে, কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। তিনি কি ছিলেন? গুলাম বংশের প্রতিষ্ঠাতা। এবং তিনি কে ছিলেন? তিনি মোহাম্মদ গৌরীর একজন গুলাম ছিলেন। এবং মোহাম্মদ গৌরী যখন মারা যায়, পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ গৌরীর কন্যাকে তিনি বিবাহ করেন এবং ভারতে গুলাম বংশের স্থাপনা করেন, ঠিক আছে।